হয়ে গেছিল, সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যে কোনো পোয়েম বা প্রোজেরও, বাট প্রোজের ক্ষেত্রে একটু আলাদা হবে, যে কোনো পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করার কিছু টেকনিক আছে, কিছু পদ্ধতি আছে, ঠিক আছে? তো সেই পদ্ধতির মধ্যে চারটে তোমাদের সাথে আলোচনা হয়েছিল। চারটে আলোচনা হয়েছিল বলতে, একটা ফার্স্ট স্টেপ বা ফার্স্ট প্যারাগ্রাফ যেটা হবে সেটা হচ্ছে তোমার থিম অ্যান্ড টোন, what is the poem about and what is the tone of the poet regarding the or in the poem. Satiric hote pare, patronizing hote pare, analytical hote pare, critical hote pare, অনেক রকমের টোন হতে পারে, ঠিক আছে? আর দ্বিতীয়টা কি ছিল? সাবস্টেন্স, স্ট্রাকচার, যে পোয়েমের স্ট্রাকচারটা কেমন। তবে এই স্ট্রাকচারটার মানে আশা করি তোমাদের এটা বলেছিলাম যে শুধুমাত্র যে পোয়েমের লাইনগুলো কতটা লম্বা বা ছোট, শুধু তাই নয়, আইডিয়াসগুলো কিভাবে একের পর এক আসছে এটাও কিন্তু আমাদের স্ট্রাকচারের মধ্যে আসে, ঠিক আছে? যেমন আমি এক্সাম্পল দিতে গিয়ে সনেট নাম্বার 73 এক্সাম্পল দিতে গিয়ে বলেছিলাম যে প্রথমে মানে ওই জিনিসটাকে পোয়েট রিমেম্বার করছে, দ্যাট টাইম অফ দ্য ইয়ার দাও মেস্ট, আর তারপরে সেটার মানে কি কি তখন ছিল আর কি কি এখন নেই সেটার সঙ্গে একটা তুলনা করছে, কিন্তু আলটিমেটলি কাপলেটে সে বলছে যে দিস ইজ হাউ দ্য থিংস আর অ্যান্ড দিস ইজ হাউ দ্য থিংস উইল কন্টিনিউ ইন আ সেন্স। And then substance you have to write something you have to write the entire poem in a nutshell. একটা প্যারাগ্রাফের মধ্যে পুরো কবিতাটার মেন ব্যাপারটা লিখে দিতে হবে। And there was diction, that is choice of words, why those words have been chosen, whichever words have been chosen, why have they been chosen, এইটা হচ্ছে চারটে। নেক্সট যে স্ট্যান্ডাটা, আচ্ছা এই চয়েস অফ ওয়ার্ডস এর বাইরে তো এটাকে আমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের মধ্যে কিভাবে মানে মানে ওটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? কিসের কোনটা? In critical appreciation, so I'm writing about the paragraph about choice of words. So I'm going to inline that in my sentence or in the critical appreciation. That why the words have been, suppose I'm giving an example. Yeah, give an example. There is choice. So there is choice. Then a hyphen and why the poet have used these words like this one. Yes. Why bare? Why ruined? Why choice? What do they represent? How do they invoke the meaning? How are they connected to the larger theme? How does they betray the tone of the poet? কি হচ্ছে মানে ওই কবিতা আর কি, কবিতা তো এমনি মানে হাওয়ায় কিছু নয়, কবিতা কিছু শব্দ। তা এই শব্দগুলোকে কেন ওখানে ব্যবহার করা হচ্ছে সেইটা বলতে হবে, ঠিক আছে? যে বেয়ার রুইন্ড কোয়ার্স, তো এই বেয়ার রুইন্ড কোয়ার্সটা কি থিমের সাথে এটার কোনো সম্পর্ক আছে? কি সম্পর্ক আছে তুমি বলো? এজ হয়ে গেছে, ওই বন্ধুত্বটা, ওই ওয়ার্মথটা, ওই চাঞ্চল্যতাটা আর নেই, তাই জন্য বেয়ার হয়ে গেছে, ঠিক আছে? রুইন্ড মানে যে জিনিসটা আর কাজে লাগে না, যে জিনিসটাকে দিয়ে আর যে জিনিসটা দিয়ে কোনো আমাদের কাজ হচ্ছে না, দ্যাট ইজ রুইন্ড, ঠিক আছে? তো আমাদের বডিটাও তাই, আমরা যখন জোয়ান থাকি, আমরা যখন আমাদের মধ্যে যৌবন থাকে, আমরা অনেক কাজ করতে পারি। আস্তে আস্তে যখন আমরা বুড়ো হয়ে যাই তখন আমাদের সেই কাজ করার ক্ষমতাটা আর থাকে না, রুইন্ড হয়ে যায়। সো এইভাবে আমাদেরকে বলতে হবে যে আচ্ছা এই থিমের সাথে এই থিমটা আছে বলে কবি এই শব্দগুলোকে ব্যবহার করছে, দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। ওকে,
you you need to understand why these poems, why these words have been used in this poem. Why not some other words? Why not other words? Because the other words would not have had given us the meaning that these words are supplying us, giving us. ঠিক আছে? নেক্সট যেটা স্টেজ আর কি সেটা হচ্ছে তোমার, বা নেক্সট প্যারাগ্রাফটা হচ্ছে ইউজ অফ ইমেজেস। ইউজ অফ ইমেজেস। ইমেজেসের কি ব্যবহার হয়, কিভাবে ইমেজ ব্যবহার করা হয় সেটা আমাদেরকে ইয়ে করতে হবে, বলতে হবে। কি কি ইমেজ প্রথমে ব্যবহার করা হচ্ছে সেটা আমরা প্রথমে বলে দেব। যে 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 কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে করেছিলাম সেই কোয়েশ্চেনটা ওরকমই আর কি, ওই জায়গাটায় যাওয়ার জন্য প্রথমে তো আমাদেরকে এটা বুঝতে হবে যে একটা পোয়েমের মধ্যে কি কি ইমেজেস আছে। সেই ইমেজেসগুলোকে আমি আইডেন্টিফাই করতে পারলাম, ঠিক আছে? আইডেন্টিফাই করতে পারার পরে ওই ইমেজেসগুলোর ভ্যালিউটা কেন ওই ইমেজেসগুলো রয়েছে। যেমন ধরো তোমার হাতে এই যে মাদুলি রয়েছে, ঠিক আছে? ধরো তুমি কিছু একটা, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই এম জাস্ট গিভিং অ্যান এক্সাম্পল। ধরো তুমি কাউকে মারলে, ঠিক আছে? তো পুলিশ তোমাকে খুঁজছে যে কে মেরেছে। তো একটা লোক তোমায় দেখেছে তুমি মারছো বা মেরে পালিয়ে যাচ্ছ, এরকম দেখেছে, ঠিক আছে? তো তোমাকে সে ডেসক্রাইব করবে, পুলিশ বলবে ডেসক্রাইব করো কেমন, তো বলবে চুলটা এরকম ছিল, চশমা পরা ছিল, হ্যাঁ হাতে মাদুলি ছিল। ওইটাতেই হয়তো তুমি ধরা পড়ে যাবে, বিকজ দিস ইজ সামথিং দ্যাট ইজ ইউনিক অ্যাবাউট ইউ। বা ধরো আমি কিছু খারাপ কাজ করেছি, না যাই হোক বলছি, তো মেবি আই এম ওয়াকিং উইথ আ লিটল লিম্প বিকজ আই এম হার্ট, ঠিক আছে? সো যে দেখবে হ্যাঁ হ্যাঁ মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। ইন জেনারেল আমরা খুঁড়িয়ে হাঁটি না বা দৌড়ই, কিন্তু ওইটাই দ্যাট উইল বি সামথিং দ্যাট উইল গিভ মি অ্যাওয়ে। সিমিলারলি images in poems are used very meticulously. They are used not like you know, just like that they are throwing images into the poem jekhane ja lagbe. No, they choose the poets choose their images very carefully, and there is a reason as to why a particular image has been used where it has been used. Okay, so if we take the example of the falcon from W.B. Yeats' The Second Coming, what is the value, what is the significance of the image? Falcon. ফ্যালকনটার চিলটার কি ভ্যালুটা কি, কেন ওই ইমেজটাকে ওখানে ব্যবহার করা হচ্ছে? ইজ দেয়ার এনি পার্টিকুলার রিজন ফর দ্যাট, অর ইজ ইট জাস্ট লাইক হিন্দি? রাইট। কন্ট্রোল ছেড়ে যাচ্ছে, মানে ওর কথা শুনতে পাচ্ছে যে যায় ওই শব্দটা ওই ঘূর্ণিঝড়ের জন্য ফ্যালকনের কথাটা শুনতে পাচ্ছে না, মানে ওই বাধ্য বিচারটা আমরা বলি না স্যার ওই কথার আমরা যদি অবাধ্য হই তাহলে ওই সেই ব্যাপারটা ওখানে ডেসক্রাইব করতে চাইছে যে সোসাইটির যে একটা ছন্দ, সেই ছন্দ থেকে লোকজন বেরিয়ে যাচ্ছে, এই ছন্দটা মেনটেন করছে। রাইট, দেয়ার ইজ নো রুল, because the falconer and the falcon are a great team. They are like you know they hunt together, and without a great coordination between the two
they cannot hunt, right? They cannot do their daily business, they cannot survive. In our society, we are undergoing this kind of rupture. Rupture মানে তো ভেঙে যাও। আর তোমাদের মডার্ন পোয়েম পড়ানোর সময় নিশ্চয়ই তোমার যে মডার্ন পোয়েম পড়িয়েছেন তোমাদেরকে, ইয়েটস বা ফল অফ দ্য ক্রো, yes, fragmentation of the society, because I think I also told you about that. The main theme of modernism itself, including modern poetry, is that the society is not united anymore. The society is divided into so many sects, so many minuscule, narrow-minded, hetophile divisions that we can never work together. Hey Hindu, oh Muslim, oh বড়লোক, ও গরিব, ও ব্রাহ্মণ, ও কায়স্থ, এইসব করে আমরা আমাদের সোসাইটির বেসিক যে জিনিসটা ইউনিটি, ফ্র্যাটার্নিটি, সেটাকেই নষ্ট করে ফেলছি। অ্যান্ড মডার্ন পোয়েমস শো দ্যাট মডার্ন মানে all literature is but the reflection of the society. Yes. And modern poetry reflects the present society. Modern poetry কিছু imagine করছে না, but they are expressing in a way which we can consider to be symbolic. তো এই symbolical জিনিসটাকে আমাদের বুঝতে হবে, and our function as students of literature is to understand these images. তাহলে ফ্যালকন এর ইমেজটা ফ্যালকনারের সাথে যখন আসছে, তখন ডব্লিউ.বি. ইয়েটস আমাদের যে থিমটা আছে পোয়েমের, দ্য ডিসরাপশন অফ দ্য ওয়ার্ল্ড অর্ডার, ডিস্ট্রাকশন অফ দ্য সোসাইটি, সেটাকে অগুমেন্ট করছে, সেটাকে অগুমেন্টেশন করে। অগুমেন্ট করা মানে হচ্ছে ধরো তোমার মোবাইলে তুমি রিচার্জ করেছো, এবার রিচার্জ করেছো 200 টাকা, 299 টাকা, ওটাতে 28 দিন আছে, 1.5 জিবি আছে, কিন্তু তোমার কাছে অফার আসলো যে 50 টাকা যদি আরও দাও তাহলে 4 জিবি এক্সট্রা পাবে। ওটা হচ্ছে অগুমেন্টেশন, আগের থেকে আছে তার সঙ্গে আরও কিছু একটা অ্যাড করে দেওয়া, মানে তেলা মাথায় তেল দেওয়াটাকে অগুমেন্টেশন বলা যায়। তো দিস ইমেজ অগুমেন্টস, enhances, helps us understand the theme of the second part. Similarly, we have to talk about all the images, or at least 4 or 5 images. If it's a huge poem, it's not possible to write about all the images. But then you have to choose which image best communicates the poet's tone, the poet's structure, the poet's idea, or the poet himself or herself. কিছু কিছু ইমেজেস এমন আছে যেটা সারা জীবন আমাদের মনে থেকে, ঠিক আছে? তাহলে এটা হলো ইমেজেস, ঠিক আছে। নেক্সট যে প্যারাগ্রাফটা, সেটা হবে হচ্ছে ইউজ অফ রেটরিক্যাল ডিভাইসেস অর ফিগার্স অফ স্পিচ। হ্যাঁ হ্যাঁ, use of rhetorical devices, RHETORICAL, rhetorical devices, বা figures of speech, use of figures of speech. ওটা পার্টস অফ স্পিচ, এটা ফিগার্স অফ স্পিচ। ফিগার্স অফ স্পিচ বলতে মেটাফার, সিমিলি, মেটোনমি, সিনেকডকে, ঠিক আছে, এইগুলো, আইরনি। আবার একই জিনিস তুমি আইডেন্টিফাই করলে কোন কোন ফিগার্স অফ স্পিচ, কোন কোন রেটরিক্যাল ডিভাইসেস আছে,
খুব ভালো কথা, কিন্তু কেন আছে? Why? Why has the poet used the metaphor in this place? Is he crazy? Or does he, or he has done it just like that? He doesn't care. Of course he does, he or she does. Because there is some reason as to why the poet has used that particular metaphor or that particular simile in that particular situation. And you need to say, if it's a short poem, you can talk about all of them. But if it's a long poem, which you are going to face as you go ahead in your syllabus, there will be lengthy poems. Rhyme of the Ancient Mariner, Kubla Khan, Tintin Abbey. These are going to be huge poems, right? So you need to be selective over there. But in a short poem like a sonnet, you might want to talk about all the figures of speech. Okay. So, for example, let us take an example. Give me an example from any poem that you can think about. যেখানে এই figures of speech টা ব্যবহার হয়েছে, rhetorical devices ব্যবহার হয়েছে। In 73. What does it signify? The strength of the poet is no longer as it was in the youth, because he has grown older. The strength is like the fire. He is saying that the fire is now lost its strength. So as that's why the author or the poet is also at his lowest point of strength, and at any time he can pass on. And where is this metaphor found, in which line? Towards the end or towards the beginning? It is very confusing. Now you can see it in the Google. Let's see. Well, my phone has no charge. Your phone has no charge, and I am like, it's so dying, dead. Dying. Yeah, but I am recording this class, so I can't see it from my own. But if it appears towards the end of the poem, then will it have some other significance? Yes. Why? What significance? Well, stanzas, not stanzas, but there are 3 quatrains, and each quatrain has its own meaning. And if the poet wants to dignify or specify that line in the last of the quatrains, so he can use any specific metaphors in that line to feature the line more or to put more stress in that line. See, figures of speech, metaphors, simile, allegory, allusion, whatever figures of speech are used, they are always used to highlight something. They are always used to emphasize something. Then, but if the metaphor of the dying fire appears towards the end of the poem, then it simply represents that even the poem is coming to an end. You see how structurally brilliant a poem could be. যখন শুরু হচ্ছে, থিমটাও হাইটে রয়েছে, পোয়েমটাও শুরু হচ্ছে। That time of the year thou may me beholdest, হাইটে যাচ্ছে। কিন্তু যখন পোয়েমটা শেষ হচ্ছে, লিটারালি লাইনটা শেষ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তার টেম্পোটাও ডাই হচ্ছে। ওই টেম্পোটাকে মেনটেন করার জন্য ওই ডাইং ইমেজটাকে বা মেটাফারটাকে ওইখানে রাখা হচ্ছে। আমাদের কাছে মনে হবে এটা কোইন্সিডেন্স, না, দিস ইজ নট কোইন্সিডেন্টাল, দিস ইজ ডেলিবারেটলি ডান, বিকজ দ্য পোয়েম ইজ গোয়িং টু এন্ড, youth is going to end, the dying fire represents the end of the youth. All of them are in a kind of a downward spiral.
ওকে, সো দিস ইজ, আই মিন দিস ইজ দ্য ব্রিলিয়েন্স অফ দ্য রাইটার্স। অনেকে বলবে না না এত কিছু ভেবে টেবে লেখেন, আমি বলছি বা অনেক স্কলাররা বলছে হ্যাঁ এত কিছুই ভেবে লিখেছে। আর জিনিয়াস ডাজ নট নিড টু থিঙ্ক টু মাচ। আমাদের যেমন অনেক কিছু ভাবতে হয়, আমাদের মাথায় তো গোবর, সে গোবর থেকে এই জিনিসগুলো বার করা আমাদের অনেক খাটতে হবে। বাট জিনিয়াস এই জিনিসগুলো অটোমেটিক্যালি তুড়ি মেরে করে দেবে। অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড দিস জিনিয়াস ইজ আওয়ার ওয়ার্ক। ঠিক আছে, সো মেটাফার, সিমিলি, অ্যালিউশন, আয়রনি, মেটানমি, সিনেকডকে কোথায় ব্যবহার হচ্ছে সেটাও কিন্তু ম্যাটার করে। আর তুমি যত এরকম ধরনের বার করতে পারো তত তোমার আনসার অন্যদের তুলনায় শার্প হয়ে যাবে। Because the examiner would understand that you are going on the right path. This is how, according to many people, this is how literature should be read, should be understood. ওই পড়ে দিলাম সামারি জানি, ওই তো হোমোসেক্সুয়ালিটি নিয়ে কিছু একটা লিখে দিলাম, ব্যাস। No. If you are going to study it, if you are going to critically appreciate it, if you want to understand it, you have to understand these things. তোমার মনে হবে এখন জিনিসটা অনেক বড়, মানে অনেক complicated, but it's not that complicated. Once you start on this process, it will become a habit, it will become a muscle memory. তখন আর তুমি এই ছাড়া কিছু ভাবতে পারবে না। মানে আমাদের ক্ষেত্রে এরকম হয়, and that is the problem with us. আমরা সব কিছুতেই মানে ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করি। ওটা সব কিছুতেই দেখি এটার ভেতরে কী আছে, হয়তো কিছু নেই, তো আমরা মানে দেখার চেষ্টা করি যে ভাই এটার ভেতরে কী আসবে। বাট দিস ইজ আ প্রবলেম ফর আস বিকজ উই থিঙ্ক we have been trained in that manner. But this is our way, not the way. This is our way to appreciate literature. Our way, not the way. Okay? Because if you are a serious student of literature, you need to go through this. ঠিক আছে, এটা হলো তাহলে use of rhetorical devices or figures of speech. এই যে মেটাফর, আয়রনি, সিমিলি আর ওরা আপনি যেগুলো বলেন, এটা আমি কি করে বুঝবো যে ওটা কোন লাইনে উনি কি অ্যাপ্লাই করতে চাইছেন? সেটার জন্য তো তোমাকে জানতে হবে যে মেটাফর কাকে বলে, সিমিলি কাকে বলে, মেটানমি কাকে বলে, সিনেকডকে কাকে বলে, আয়রনি কাকে বলে, এটা তো জানতে হবে তোমাদের। অনেক লম্বা হয়ে যাবে, আগে ওটা তো ওই এই পার্ট থেকে একটা অন্য পার্ট চলে যাবে না। না, অন্য পার্টে তখনই যাবে যদি তুমি কতগুলো জিনিসকে এখানে ঢুকিয়ে দাও, সেটা তো আমি বলছি না। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা করা উচিত না তোমাদের সাথে, সেটা হচ্ছে তোমাদের প্রথমেই ফিগার্স অফ স্পিচটা পড়িয়ে দেওয়া উচিত, যেটা তোমাদের করা হয় না। লিটারেরি ডিভাইসেস তোমাদের পড়ানো উচিত, যেটা তোমাদের করা হয় না। তোমাদের প্রথমেই নেই কবিতা পড়ো। আরে ধরো তোমার চশমাটা যদি আমি খুলে নিয়ে বলি তুমি পড়ো, আরে চশমাটা দিন তারপরে তো পড়বো। তো আমাদের লিটারেচারটাকে অ্যানালাইজ করার জন্য আমাদের একটা চশমা দরকার, সেটা হচ্ছে ফিগার্স অফ স্পিচের ট্রেনিং, সেটা হচ্ছে প্রসোডি, সেটা হচ্ছে লিটারারি টার্মসগুলো আমাদের জানা খুব প্রয়োজন। কিন্তু আমরা তিনটের মধ্যে কোনোটাই করি, মানে পড়া হচ্ছে না এখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে। হোয়াট ইজ দ্য নিড অফ দ্যাট? তখন তো বেরিয়ে যাবো। তবে আমি যেটা করবো তোমাদের সাথে, এখন তো আর সম্ভব নয়, তোমাদের সেকেন্ড সেমেস্টারের কিছু ক্লাসেস আমি রাখবো এই ফিগার্স অফ স্পিচের, যাতে তোমরা এই পার্টটাকে হ্যান্ডেল করো। ঠিক আছে, নেক্সট যেটা প্যারাগ্রাফ, দেখো ছোট করে এগুলোকে এক্সপ্লেন করা মানে হচ্ছে আমি তোমাকে কয়েকটা বলে দিচ্ছি যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়। কিন্তু তুমি যদি প্র্যাকটিস না, যদি এগুলোকে পাঠ করার তোমার হ্যাবিটস না হয়ে গিয়ে থেকে থাকে, তাহলে কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবে না। মানে মেটাফর দেখেই তোমাকে চিনে নিতে হবে এটা মেটাফর, সিমিলি দেখে বুঝে নিতে হবে এটা সিমিলি।
আইরনিও তাই, বাকি মেটানামি সিনেক্টকে এগুলোও তাই। So it will take some time, but metaphor, simile, irony, metonymy, synecdoche, allegory আলাদা করে ব্যবহার হয় না। Allegory is a huge thing. সবকিছুই allegory, but allegory আলাদা করে কোনো একটা পার্টিকুলার পোয়েমের ভিতরে কোনো allegory তুমি পাবে না। onomatopoeia, pun, interrogation, এরকম কয়েকটা আছে। What I will do is I'll make a list আর তোমাদেরকে দিয়ে দেবো যে এইগুলো বেশি আসে, এইগুলো কি হয়, কাকে বলা হয় এবং এটার মানে কি সেটা আমি দিয়ে দেবো। যাই হোক, নেক্সট প্যারাগ্রাফে যদি যাওয়া যায় তাহলে এই প্যারাগ্রাফটাও সেরকম। অ্যাবাউট দ্য রাইম স্কিম, তোমরা রাইম স্কিম নিয়ে লাফালাফি করেছো, রাইম স্কিম বলে দিয়েছো, এটা রাইম স্কিম, এটা ওটা রাইম স্কিম, ওটা। বাট why is the rhyme scheme so? রাইম স্কিমটার রোলগুলোতে কি মানে why ছাড়া লিটারেচার হয়? হ্যাঁ, why is the most important word for any student? Why and how? What is easy? যে ঠিক আছে তো এটা আছে, এটার মানে এটা, এটার মানে এটা, এইটা এইটা, বাট why, how? ঠিক আছে, that is our quest, that is how we should learn literature. Why has he done this? Blank verse হলে কি হতো? রাইমিং হয়েছে তো কি হয়েছে? ব্ল্যাঙ্ক ভার্স মানে হচ্ছে টি.এস. এলিয়টের কবিতা, মানে টি.এস. এলিয়টের কবিতা মানে ব্ল্যাঙ্ক ভার্স নয়, মানে টি.এস. এলিয়ট ইউজেস ব্ল্যাঙ্ক ভার্স, যেখানে পরপর দুটো লাইন ম্যাচ করবে না বা কোনো লাইনই কোনো লাইনের সাথে ম্যাচ করবে না। আর রাইমিংটা তার ঠিক অপোজিট, যেটা বেশিরভাগ কবিতায় মানে সনেটের মধ্যে তুমি দেখেছো বা অন্য পোয়েমস মধ্যেও দেখেছো, ঠিক আছে, যেখানে রাইমিং হচ্ছে এ এ বি বি সি সি ডি, বা সানরাইজিং এর ক্ষেত্রেও তাই, মানে ফার্স্ট লাইন ফোর্থ লাইনের সাথে ম্যাচ করলো এরকম, ঠিক আছে। তো এটাও একটা সেকশনের মধ্যে পড়ে, সেটাকে বলা হয় প্রসডি। সেটাও তোমাদেরকে মানে এইভাবে বোঝানো সম্ভব নয়, মানে আর কয়েকদিনের মধ্যে যে পরীক্ষা শুরু হয়, ইটস নট পসিবল টু টেল ইউ অল অফ দিস থিংস রাইট নাও, বাট আফটার ইউর এক্সাম I think I'll take a few extra classes about this and then I'll explain. So এইখানে তোমাকে লিখতে হবে রাইম স্কিমটা কি এবং যদি লিখতে পারো কেন, বাট দিস উইল বি ডিফিকাল্ট ফর ইউ। কেন সেটা মানে যেমন প্রোজ ফল, আমি প্রোজ ফল আলাদা করে পড়িনি। ইজ ইট ইন ব্ল্যাঙ্ক ভার্স? ব্ল্যাঙ্ক ভার্স যদি হয় তাহলে আমরা বলবো যে আমাদের ডিসঅ্যাসোসিয়েশন, আমাদের সেপারেটিজম, আমাদের ফ্র্যাগমেন্টালিনেসটাকে দেখানোর জন্য লাইনগুলো রাইম করেছে। যেমন আমরা বলি না, এই কথাটা ব্যবহার করি না, নো রাইম অর রিজন। নো রাইম অর রিজন এই কথাটা শুনেছো, কোনো কারণ ছাড়া। তো মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের মডার্ন ওয়ার্ল্ড ইজ উইদাউট এনি রাইম অর রিজন। হঠাৎ করে বুক পড়ে গেল, হঠাৎ করে ধাক্কা মেরে বাস চলে গেল, হঠাৎ করে কেউ মারা গেল, ক্যান্সার হয়ে গেল। এই যে মানে ডিসোনেন্স, এই যে মিলছে না অঙ্কগুলো, তুমি কারোর জন্য ভালো করলে সে তোমার জন্য খারাপ করবে। মেলা উচিত ছিল ভালো ভালো, খারাপ খারাপ, কিন্তু ভালো খারাপ 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 চলে গেল। হ্যাঁ, তো এই ট্রেন্ডটা কিন্তু রিফ্লেক্ট করছে। আর রিফ্লেকশন শুধু শব্দে নেই, রিফ্লেকশন শুধু ইমেজে নেই, রিফ্লেকশন কিন্তু প্রসডিতেও আছে, রাইম স্কিমেও আছে। সেইটাকে আমাদের বুঝতে হবে, ঠিক আছে। আর লাস্ট যে প্যারাগ্রাফটা, যেটা কনক্লুডিং প্যারাগ্রাফ, সেইখানে টিপিক্যালি তোমাকে বলতে হবে তোমার কবিতাটা কেমন লাগলো, কেন ভালো লাগলো, কেন খারাপ লাগলো।
তোমার কবিতা কেমন লাগলো, কেন ভালো লেগেছে, কেন খারাপ লেগেছে, ইয়োর ওপিনিয়ন। দ্যাটস অল অ্যাবাউট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। ঠিক আছে, আজকে তাহলে এত দূর অবধিই থাক।